মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন স্বনামধন্য ব্যক্তি বৈদিক অ্যাস্ট্রোলজার অরূপ শাস্ত্রী মহাশয়, যাকে আমরা জয়গুরু হিসেবে অভিভূত বা চিহ্নিত করে থাকি। আপনারা সকলেই জানেন যে অনুষ্ঠান নিরিখে যখন আমরা এই অনুষ্ঠানে পদার্পণ করার চেষ্টা করি তখন কিন্তু স্পিরিচুয়ালি টোটালি আমরা স্পেল বাউন্ড হয়ে যাই। আমরা কিন্তু স্পিরিচুয়ালি আমাদের মাইন্ডকে ফিল আপ করার চেষ্টা করি এবং স্পিরিচুয়ালি কিন্তু আমরা সাউন্ডেড থাকবারও চেষ্টা করি। তাহলে এইভাবে আধ্যাত্মিক চেতনার যেই বিকাশ আমরা ঘটানোর চেষ্টা করি সেটা যদি অনুষ্ঠান নিরিখেই আমরা করতে পারি বা অনুষ্ঠান ক্ষেত্রে, তাহলে কিন্তু অবশ্যই আমাদের জীবনটা অনেকটাই সহজ হয়ে উঠবে। এবং তার পাশাপাশি যোগাভ্যাসের মাধ্যম দিয়ে মানসিক শক্তি, শারীরিক অবনতি যদি সেখান থেকে একটু হলেও আমরা নিস্তার পেতে পারি, তাহলে কিন্তু অবশ্যই অনুষ্ঠানের সঙ্গে থাকতে হচ্ছে। এবং তার পাশাপাশি যেহেতু তিনি একজন জ্যোতিষবিদ, জ্যোতিষগুরু, জ্যোতিষ চর্চা করাটাই তার একটি নজিরবিহীন ইতিহাস তিনি তৈরি করতে পেরেছেন মানুষের সমাজে, মানুষের জন্য, সেগুলো কিন্তু ভীষণভাবে একটা অন্যরকম আড়ম্বরতা নিয়ে আসে প্রত্যেকের জীবনে। এবং আপনারা সকলেই জানেন যে তিনি যেই ধরনের ক্লাসিফিকেশনের মাধ্যম দিয়ে নিজের কাজগুলোকে তুলে ধরবার চেষ্টা করেছেন সেগুলো হলো, তিনি হলেন জ্যোতিষবিদ, বাস্তুশাস্ত্রবিদ, সংখ্যাতত্ত্ববিদ। এভাবেই কিন্তু তিনি আমাদেরকে প্রাণবন্ত করে থাকেন। এবং অনবদ্য অন্যতম অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব অনুষ্ঠান। এবং ছোট্ট করে একটা কোটেশন দিয়ে আমরা শুরু করব। তার আগে অবশ্যই বলে রাখি, আমরা কিন্তু আমাদের জীবনকে ফিল আপ করি যেভাবে, সেটি হচ্ছে লাফিং ইজ গুড মেডিসিন, সেটা আমরা সকলেই জানি। কিন্তু সেই সংযোজনায় আমরা বলতেই পারি হ্যাপিনেস স্টার্টস ফ্রম উইদিন, সো লাভ ইয়োরসেলফ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান and you will experience more joy in your life. আমরা প্রত্যেকেই জানি হেসে খেলে জীবনটা কাটানো কিন্তু ভীষণভাবে দরকার। তাহলে কিন্তু জীবনের প্রত্যেকটি জায়গা থেকে উপশম ঘটবে এবং নিশ্চিতভাবে আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো। এবং সহসা আমরা যদি মনের মধ্যে আনন্দ সঞ্চার ঘটানোর চেষ্টা করতে পারি, তাহলে অবশ্যই কিন্তু আমরা দুর্দান্ত পরিবেশ গৃহীত করতে পারবো। এবং তারই সঙ্গে নিজেদেরকে ভালোবাসা বা নিজেদেরকে প্রায়োরিটি দেওয়া, যা সম্পূর্ণভাবে আমাদেরকে ভালো রাখতে চেষ্টা করে। তাহলে সম্পূর্ণভাবে ভালো থাকতে গেলে, জীবনটাকে একটু অন্যরকম আওতায় দেখতে গেলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগদান করার চেষ্টা করুন। মনোযোগ সংযোগ লাগিয়ে অনুষ্ঠান দেখুন। আমরা কিন্তু আপনাদের প্রচুর চিঠিপত্র পড়বারও চেষ্টা করব। আপনাদের জন্য সিরিয়াল ওয়াইজ প্রত্যেকটি চিঠি নিয়ে এসেছি, যারা আপনারা আমাদেরকে চিঠি লিখেছেন। এবং সেই চিঠি লেখার মধ্যে থেকে সদ উত্তর পাওয়াটা ভীষণভাবে জরুরি আজকের দিনে দাঁড়িয়ে। সেই জন্যই কিন্তু আমরা পরপর চিঠি পড়ব। তার আগে আমরা যেই টপিক নিয়ে আলোচনা করব সেই সম্পূর্ণভাবে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি। এবং ইতিমধ্যে যেহেতু লাইভ স্টুডিওতে আপনারা উপস্থিত রয়েছেন, তাই ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি কথা বলার জন্যই একাধারে আমরা প্রত্যেকটি চেষ্টার মাধ্যম দিয়ে অবশ্যই কিন্তু একজন বিটেক ইঞ্জিনিয়ারকে আমাদের সঙ্গে উপস্থিত করতে পেরেছি, উপরন্তু তিনি একজন জ্যোতিষবিদ। তাহলে চলুন আর কোনো কথা না বাড়ি আমরা সহসা আমাদের অনুষ্ঠানে প্রবেশ করার চেষ্টা করি এবং নিমগ্ন থাকার চেষ্টা করি। নমস্কার দাদা, অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য। দাদা, প্রত্যেকদিন আমরা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করি, আলোকপাত করার চেষ্টা করি আলোচনাকে কেন্দ্র করে, এবং তার সঙ্গে চিঠিপত্র আমরা পড়ে থাকি। আজকে প্রথমেই যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেষ রাশিতে মঙ্গলের প্রবেশ, সেটা নিয়ে যদি একটু কিছু বলেন। প্রথমে মঙ্গল প্রায় একদিন হলো মেষ রাশিতে ঢুকেছে। এখন সেইখানে মেষের ঘরেই এখন রবি এবং বুধ, এই দুটো গ্রহ সেখানে আছে। তা আগের দিনও যেমন একটু বলেছিলাম যে সামগ্রিকভাবে যদি বলি তাহলে একটু ব্যাপারটা অনেক কমপ্লেক্স এবং অনেক সময় সাপেক্ষ একটু হবে, যেহেতু খুব আমাদের টাইম শর্ট। আমাদের এইগুলো বলতে গিয়ে একটু অন্যান্যদের, আমাদের যে মানে আমাদের যারা দর্শক আছে তাদের প্রশ্নের উত্তরগুলো সবসময় দেওয়া হয় না। একটু ছোট করে খুবই ব্রিফলি একটু প্রত্যেক রাশির জন্য কি হবে একটু বলবো, শুধু মঙ্গলের জন্য। আমার মনে হয় কলটা নিয়ে নেওয়া অবশ্যই তাই। আমরা মঙ্গল নিয়ে আজকে আলোচনা করছি। মঙ্গল নিয়ে আমরা কি কি বিস্তার ঘটাতে পারি সেগুলো সম্পূর্ণভাবে জানান দেওয়ার চেষ্টা করব। তার আগে কোনো একজন বন্ধু আমাদের সঙ্গে চলে এসেছেন, দেখে নেব কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, আরেকবার চেষ্টা করুন। হ্যাঁ, আমরা যেদিকে লক্ষ্য দেওয়ার চেষ্টা করছি আজকে। মঙ্গল প্রথমে বলবো মেষের জন্য। মেষের জন্য মঙ্গল যেহেতু একদম লগ্নে ঢুকেছে 1 নম্বর ঘরে, অর্থাৎ মঙ্গল হচ্ছে জাতকের বডি। আচ্ছা, তার আগে একটু বলে দিই, একটু সূচনা একটু বললে ভালো হয় যে মঙ্গল আমাদের কি বোঝায়, জেনারেল, ফর কমন ফর অল। আমরা জানি যে এই যে রাশিচক্রটা, এই রাশিচক্রটা আমরা ভগবান বিষ্ণু বা কালপুরুষে 12টা অঙ্গকে ইন্ডিকেট করি, 12টা অঙ্গকে বোঝায়। তো এই যে ভগবান বিষ্ণুর যে মাথা 1 নম্বর ঘর যেটাকে বলি, সেইটা কিন্তু মেষ। তা যেহেতু মঙ্গল মেষে ঢুকেছে, মঙ্গল একটা কিন্তু ভগবান বিষ্ণুর ফুল বডি, বিশেষ করে ব্রেনকে ইন্ডিকেট করে। আমাদেরও প্রত্যেকের ঠিক সেই কারণের জন্যই যদি ভগবানের ব্রেন এবং পুরো
বডিকে ইন্ডিকেট করে, তার জন্য মঙ্গল কিন্তু আমাদেরও একটা ফুল বডি, বিশেষ করে পুরো বোন ম্যারোটাকে পুরোপুরি ইন্ডিকেট করে, অস্থি মজ্জা যেটাকে আমরা বলি। আচ্ছা আচ্ছা। তো মঙ্গল হচ্ছে মেন শক্তি। মঙ্গল যদি না থাকে আমাদের কোনো শক্তি থাকবে না। বিশেষ করে যারা আমরা দেখতে পাই যারা মঙ্গল লো থাকে তারা কিন্তু শারীরিক দিক দিয়ে দুর্বল। হ্যাঁ, অবশ্যই তাই। আমরা কিন্তু আলোচনা করছি মেষ রাশিতে মঙ্গলের প্রবেশ, এবং তারই সঙ্গে আমাদের সঙ্গে কোনো একজন বন্ধু চলে এসেছেন, আমরা দেখে নেব কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, আপনার নামটা বলবেন। আচ্ছা, বাদন ঘোষাল, আপনি নিজের সম্পর্কে জানবেন তো? হ্যাঁ, আপনি নিজের সম্পর্কে জানবেন তো? আমার বয়স 72। আচ্ছা, সাতপিজি বিটেক ইঞ্জিনিয়ার, এবং তার সমস্ত কাজ ছেড়ে এই যে জামাশালা করছে, মানুষকে রান্নাঘাট থেকে আলোর থেকে নিয়ে যাচ্ছেন, এর জন্য প্রথমে তা তো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে একদম। আমি আত্মৈতিক বয়সেও একটা তথ্য বহুদিন ধরে আমার মনে উঠছে, আচ্ছা, সেইটা আমি চাকরি হিসাব করে জেনে নিতে চাই। নিশ্চয়ই, আপনি বলুন, 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 বলুন। নিশ্চিন্তে বলুন। আমার তো জীবনে আমার অনেক সমস্যার পর আমি বড় একটা আলেন করেছি, আমাদের প্রতিযোগিতা থেকে তাকে বছর তাতে আত্মীয় হয়েছে, কখনো পারিনি এই দোলা তারায় পড়তে দিয়ে অতটা বছর জীবনে কাটিয়ে দিলাম। তা পারতে দিয়ে খাবেন করি সেগুলো কি সত্যি করি আমাদের মানব জীবনে তার কোনো প্রতিফলন আছে? আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। খুব সুন্দর প্রশ্ন। এইগুলো ধারণ করলে প্রতিকার পেতে পারি? তার আরেক অবশ্যই আপনি এটা একটু শুনুন, একটু মন দিয়ে শুনুন, যেটা বলবো একটু মন দিয়ে শুনুন। আপনি শুনুন, এবারে মনোযোগ সংযোগ লাগিয়ে একটু শুনুন। মন দিয়ে শুনুন। এটা শুধু আপনার প্রশ্ন নয়, আপনি প্রশ্নটা খুব ভালো করেছেন। যেহেতু এটা আমি বলবো এখনকার দিনে যে সামাজিক অবস্থা, এটা 99% একটা মানুষের একটা কমন একটা প্রশ্ন। তা আমি শুধু সবাইকে শুধু বলি, এই প্রশ্নটা তো একটা কমন প্রশ্ন, শুধু কিন্তু প্রশ্ন এই যে উনি যেমন একটা ইচ্ছা করেছেন আমি জানবো, জিজ্ঞাসু, এই জিজ্ঞাসু কিন্তু হতে হবে। শুধু প্রশ্ন বললাম বা আমি উত্তরটা দিয়ে দিলাম মানে যে সেটা যে সম্পূর্ণ মেনে নেওয়া, সেটা কিন্তু আমিও পছন্দ করি না। যে ঠিক যেমন স্বামীজি বলেছিল যে ঈশ্বর বলে কোনো বস্তু যদি থাকে তাহলে আমাকে মানলে শুধু চলবে না, আমাকে দেখার জন্য সেই পথে যেতে হবে। তো সত্য হচ্ছে উপলব্ধির জিনিস। তা শুধু আমার যে কথাটা শুধু বিশ্বাস করলে হবে না, কারণ সত্য হচ্ছে উপলব্ধির জিনিস। আপনাকেও সেই কি প্রসেসে গেলে যেটা উপলব্ধি করতে পেরেছি, আমি চাই সবাইকে সেই সত্যটা দেখাতে। কারণ এটা তো পরীক্ষা না যে বই পড়লাম মুখস্থ করে উগলে দিলাম নাম্বার পেয়ে গেলাম, সেরকম নয়। আমরা যেমন কি বলি, আমরা গীতায় আমরা দেখতে পাই যে গীতায় ভগবান বলছে বিভূতি যোগে, নদীর মধ্যে আমি গঙ্গা, বৃক্ষের মধ্যে অশ্বত্থ, এই যে জিনিসগুলো, বা তুলসী পত্রের মধ্যে আমরা তুলসীকে সমগ্র শাস্ত্রে আমরা জানি পুরোপুরি মানে খুবই গুরুত্ব দেওয়া হয়, সাক্ষাৎ ঈশ্বরের শরীর। তা এই যে গঙ্গা আমরা গঙ্গাকে পুরোপুরি ঈশ্বর বলে মানি, কেননা শাস্ত্রে আছে, গীতায় আছে, যে কোনো পূজাতে গঙ্গার চাল ছাড়া হবে না। সেখানে তো আমরা বিশ্বাস করছি, অন্য নদীর জল তো আমরা করছি না। ঠিক তেমনি প্রথম কথায় যদি বলেন যে শাস্ত্রের দিকে কোথায় আছে, তা যে কোনো পুরাণে আপনারা যদি পড়েন, জ্যোতিষের তো পাতায় পাতায় বর্ণনা আছে, এবং আপনারা যদি অগ্নিপুরাণ যদি পড়েন, ওখানে অগ্নিদেব পুরোপুরি প্রত্যেকটা গ্রহরত্ন কিরকম পড়া উচিত, কোন কোন গ্রহের জন্য পড়া উচিত, পুরোপুরি উল্লেখ আছে। মেন যেটাকে আমরা বলি ভাগবত মহাপুরাণ, যেটা মেন একটা সব পুরাণ নিংড়ে ভগবান শেষে ব্যাসদেব শেষে, যাকে আমরা ভগবানের অবতার বলি, সেই ব্যাসদেব 18টা পুরাণ লেখার পরে যখন সেই সরস্বতী নদীর তীরে ক্ষুণ্ণ মনের দুঃখ অসন্তোষ ইয়েতে বসেছিল, তখন নারদ এসে তখন তার সেই মানে যে মনের দুঃখ সেইটার কারণটা বলবে, এবং কেন আপনি 18খানা পুরাণ এবং মহাভারত লেখার পরেও কেন আপনার মনে এই যে দুঃখ অসন্তোষ, সেই কারণটা বলবে। কেননা এই যে ভগবান মহাপুরাণ, যে লেখার মধ্যে ভগবানের যশ কীর্তন নেই, ঠিক আছে, সেই লেখা যতই সুন্দর হোক না কেন, যতই অলঙ্কার যুক্ত হোক না কেন, যতই গ্রামাটিক্যালি সুন্দর হোক না কেন, সেই লেখা বা সেই কথা শুধুজন ভক্তজনরা গ্রহণ করে না। আমাদের মনের মধ্যে কিন্তু প্রাচুর্য তৈরি করে, যে কথা অতি চলিত, যেমন আমরা জানি যে রামকৃষ্ণদেব কিভাবে চলিত ভাষায় কথা বলতো, সালা বলতো, ঠিক আছে, তো এইরকম তাই অতি চলিত ভাষায় হোক, কিন্তু যে কথার মধ্যে ঈশ্বরের লীলা যশ কীর্তন আছে, সেই কথা শুধু ব্যক্তিজন গ্রহণ করে। তো এই ভাগবত মহাপুরাণ, যেটাকে ভগবানের সাকার মূর্তি, সকলের সামনে উদ্ধবের কথায় ভগবান সেই ভাগবত মহাপুরাণের মধ্যে প্রবেশ করেছিল, কেন কলিযুগে মানুষের উদ্ধারের জন্য। কলিযুগে ভাগবত পুরাণের যদি কেউ টাচে থাকে, তাকে কলি কোনোভাবেই ব্যাঘাত দিতে পারবে না। তো সেই ভাগবত মহাপুরাণ মেইন যেটা অথেন্টিক বুক, যেটাকে আমরা গ্রন্থ বলি আধ্যাত্মিক জগতে আমাদের হিন্দু শাস্ত্রে, তো সেইখানে কিন্তু আমরা যদি
একাদশ স্কন্ধে আমরা দেখি, সেখানেও যখন অর্জুনকে যাওয়া সেই বিভূতি যোগ বুঝিয়েছিল, সেই সেম বিভূতি যোগ কিন্তু আরো বিস্তৃতভাবে উদ্ধবকে, তার প্রিয় সখা উদ্ধবকে বলেছে। তো সেইখানে আমরা দেখতে পাই যখন বলেছে কিনা রত্ন সময়ের মধ্যে আমি পদ্মরা, মানে আমি মানিক। তো এই পদ্মরাগ যেটা আমরা মানিক পড়ি, মানে মানিক হাতে পড়া মানে ওটা যে আমি, যেমন যন্ত্রম সময়ের মধ্যে আমি শালগ্রাম শিলা। তো ঠিক তেমনি এখানেও কিন্তু পুরোপুরি ভগবান পুরোপুরি ডিক্লেয়ার করে দিচ্ছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রত্নের কতটা গুরুত্ব। এইবার যেটা আমি প্র্যাকটিক্যালি এবার যেটা বলি, এটা থিওরিটিক্যালি যে বিশ্বাস শাস্ত্রে আছে, এবার প্র্যাকটিক্যালি যেটা আমি বলবো আমাদের দেখতে হবে যে কতটা উপকার হচ্ছে কিনা। তা সেইটার ব্যাপারে বলছি, কতটা রত্ন আমাদের কাজ করবে সেটা প্রথম কথা ডিপেন্ড করবে আমার চার্টগুলো। আমার যে আমি বলেছি টোটাল 16টা চার্ট হয়, তার মধ্যে মেন 4টে চার্ট, D1, D9, D3 এবং D60। এই 4টে চার্ট খুবই ভাইটাল। এই 4টে চার্টে গ্রহগুলো কোথায় আছে, কোনো গ্রহ যদি দুস্থানে চলে যায় তাহলে কিন্তু তার প্রতিকার করা খুব কঠিন হয়। সেটা পার্সেন্টেজ থাকে, কিরকম কানেকশনের উপর আছে, কতবার দুস্থানে আছে, সেম গ্রহর সব চার্টে কতবার খারাপ আছে, কারেন্ট দশা। ঠিক যেমন একটা খুব সহজভাবে বলছি, যেটা আগেও বলেছি, ডাক্তারের কাছে আমরা যাই, ডাক্তার পেশেন্ট দেখে কিন্তু বোঝে কত পার্সেন্ট এটাকে ঠিক করা যাবে। সবাই কি বলে যে এত পার্সেন্ট 100% ঠিক করা যাবে না। খুব ক্রিটিক্যাল রোগ যখন হয় ডাক্তার পুরো জবাব পুরো দিয়ে দেয়। আমাদের এখানে ডাক্তার বা বিজ্ঞান শাস্ত্রের একই সেম জিনিস, এখানে সেম জিনিস। কতটুকু কোনো কানেকশন এমন থাকে 90 থেকে 95% ইজিলি ফল পাওয়া যায়। কিছু কানেকশন দেখা যায়, আমি বলে দিই এটা ম্যাক্সিমাম 30 পর্যন্ত হবে, তার বেশি নয়। কোনো কিছু 50, 60, 70, জেনারেলি যেটা দেখা যায় মানে 50-র উপরে 60, 70, 80, 90 পর্যন্ত ইজিলি যায়, 95 পর্যন্ত যায়, সেটা কানেকশনের উপরে। এটা যখন বললেন আর একটু ডিটেলসে বলছি, কোনো গ্রহ যদি লো থাকে, একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, সাপোজ কারো মিথুন লগ্ন, যারা জ্যোতিষ জানে তারা একটু বুঝবে, মিথুন লগ্ন, রাহু লো হয়ে সপ্তম ঘরে আছে, কোনো একটা মেয়ের হয়তো জন্মকুণ্ডলী, মেয়ের বিয়ের বয়স হয়েছে, কিন্তু এই রাহুর মহাদশা চলছে, 18 বছর চলবে, বা সবে শুরু হয়েছে, যৌবন পড়েছে বিয়ের জন্য, 18 বছর, তো তাহলে তো রাহু লো হয়ে তার স্বামীর ঘরে আছে। রাহু লো থাকা মানে গুপ্ত শত্রু দ্বারা যেভাবে হোক বিয়েটা কেটে যাবে। সেটা যদি আবার দ্বিতীয় কানেকশন হয়ে যায়, তখন তো আরো আত্মীয়দের থ্রু দিয়ে যেটা হয় কেটে যাবে বিয়ে, তারাই কাটিয়ে দেবে বারবার। তো এই যে 3-4 বার ফাইনাল হচ্ছে কেটে যাচ্ছে, ফাইনাল হচ্ছে কেটে যাচ্ছে, এটা এগুলো কমন সমস্যা আমরা দেখতে পাই। এর কারণটা জ্যোতিষী দেখতে পাই, রাহুর মহাদশা চলছে, রাহুটা লো সপ্তম ঘরে আছে। যদি সেটা শুধু সপ্তম ঘরে কানেকশন থাকে, অন্য কোনো খুঁটি থেকে যদি দুস্থানের কানেকশন না হয়, তখন ইজিলি সেটা 90 থেকে 95% রাহুর প্রতিকার করালে, রত্ন পড়লে ইজিলি সঙ্গে প্রতিকার। এরকম সঙ্গে ঠিক আছে। এখন এগুলো সব ভগবানের বিভূতি। আমরা কি হয় এগুলোকে রাস্তার পাথর ভাবি। এইটা মানে আমাদের তামসিক তো দৃষ্টি, আমরা তুলসী গাছকে চিরকালে একটা নর্মাল গাছ, বা একটা অশ্বত্থ গাছকে চিরকালে নর্মাল গাছের চোখে দেখি। সেইটা যে সাক্ষাৎ নারায়ণ দাঁড়িয়ে আছে আমার সামনে, সেইটা দেখার জন্য সাধনা দরকার। যেটা আমি মেন কথা বলছি, সাধনা অবশ্যই করতে হবে, নাহলে সত্যিটা কখনো দেখা যাবে না। তাকে ভজনা না করলে ট্রুথ হবে না। কারণ গীতার একটা শ্লোকের উপর, বারবার বলি, গীতার একটা শ্লোকের উপর বেস করে আমরা এই জ্যোতিষশাস্ত্র করি কি না। আমাকে যে ভজনা করে, আমি তাকে বুদ্ধিযোগ দিই, সেই বুদ্ধিযোগের দ্বারা আমার ভক্ত আমাকে জানতে পারে। তাকে জানা মানে জ্ঞান, ভগবান স্বরূপ, জ্ঞান স্বরূপ, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ। জ্ঞানের প্রকাশ হবে আমার মধ্যেই, যে জ্ঞানটা অনন্ত জ্ঞান আছে প্রত্যেকের মধ্যে, ইকুয়াল, সে আত্মাটা ইকুয়াল, সেইটা জাস্ট কিছু বস্তা চাপা আছে, মায়ের আবরণ, সেইটাকে খুলে দিতে হবে। 3টে লেয়ার আছে, মোটা, আর একটু কম মোটা, পুরোপুরি পাতলা। প্রথমে তামসিক লেয়ার, তারপরে রাজসিক লেয়ার, তারপরে সাত্ত্বিক লেয়ার। 3টে লেয়ারকে আমরা সাধনা করে গুরু কথিত বা সাধুজন কথিত পথে গিয়ে আমরা 3টে লেয়ার কিন্তু ক্রস করে আমরা মায়ের বাইরে গিয়ে তারপরে কিন্তু আমরা এই সত্যটা উপলব্ধি করি। তো যেটা বলছিলাম যে খারাপ গ্রহ, মানে খারাপ যেটাকে দুস্থান বলি, সেই দুস্থানে যদি কোনো গ্রহ একাধিকবার চলে যায়, সেই গ্রহটাকে খারাপ ঘর থেকে কখনো তুলে ভালো ঘরে আনা যাবে না। ঠিক আছে, আমি জ্যোতিষী মানেই যে তাহলে সবকিছু গ্রহ তাহলে আমি সব চেঞ্জ করে দিতে পারতাম, ওইটাকে আমরা মেন যেটা আমরা আগে বাঁচাই, যে ডেথ আগে দেখি, ডেথ পুরোপুরি ডেথের যোগ আছে কিনা, মৃত্যুর যোগ পুরোপুরি লাইভ, সেইটাকে আমরা কতটা খারাপ আছে সেটা দেখে নিই। তখন আমি তো এমনকি যদি মৃত্যুর যোগ এমন দেখি, যে বড় অ্যাক্সিডেন্ট যোগ দেখি, যেহেতু জ্যোতিষ মানেই না এমনি ভয়ভক্তি করার মতো আধার, অন্যজন যা দেখাচ্ছে আমি একটু দেখি। আমি যেটা বারবার বলি, আমি মুখে বলছি, কোনো জ্যোতিষী বলছে, সেটা শোনা একরকম, আর নিজের চোখে জন্মকুণ্ডলী দেখা আকাশ পাতাল তফাৎ।
নিজের চোখে যখন জন্মকুণ্ডলী দেখবে তার বাপ বাপ বলে সর্বদা রাম 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 বা যে কোনো একটা মন্ত্র জপ চলবে, ঠিক আছে? তখন সে বুঝে যাবে ঈশ্বর আগে থেকে সব করে কিভাবে রাখে, ঈশ্বর ছাড়া মানে একটা কিছু নেই। পরিকল্পনা থাকে, পূর্ব ঠিক আছে? পরিকল্পনা সব নিয়ে করা আছে আগে থেকে, ঠিক আছে? একদম। তা ওই দুস্থানে যদি কোনো গ্রহ থাকে, কত সেম গ্রহ কতবার খারাপ চার্টে আছে সেটা থেকে আমরা পার্সেন্টেজ বলে দিই, এটা এত পার্সেন্ট ঠিক করা যাবে, এত পার্সেন্ট ঠিক করা যাবে। খুব ক্রিটিক্যাল অবস্থাও ডাক্তার একটা লাস্ট যেমন চেষ্টা করে, আমরাও তখন একটা হাই পাওয়ার দিয়ে রত্ন প্লাস একটা আধ্যাত্মিক উপায় দুটো মিক্স করিয়ে কি করলে একে বাঁচানো যাবে সব রকম চেষ্টা আমরা করি। সেটা যদি জ্যোতিষীর কথা শোনেন, আমি বলি কোনো বিষয়ই মানুষের অজ্ঞান জীবের কথা না শুনে, একটা জ্যোতিষী না হলে অন্য আরো দুটো তিনটে জ্যোতিষীকে, যেমন আমরা অনেকগুলো ডাক্তারের পরামর্শ নিই, দুটো তিনটে জ্যোতিষীর সঙ্গে পরামর্শ নিয়ে এইটা কিন্তু ঠিক করা উচিত। কোনো বিষয়ই মানুষের কথা শোনা উচিত না। একদমই তাই। আশা করি আপনি প্রশ্নের উত্তরটি পেয়ে গিয়েছেন, তাই তো? আপনার মন নিশ্চয়ই ভরে গিয়েছে যেভাবে তিনি বিশ্লেষণ করলেন। অবশ্যই ভালো থাকুন, এইভাবেই সঙ্গে থাকুন। হ্যাঁ, তো আমরা শেষমেশ মেষ রাশির প্রবেশ নিয়ে আমরা আলোচনা করছিলাম, মঙ্গলের প্রবেশ। তো মেষ মঙ্গল যেহেতু আমাদের বোঝায় শক্তি গ্রহ, শক্তি ভাই বোন বোঝায়। আমরা নাহলে কোনো শক্তি কোনো কাজ আমাদের হতো না মঙ্গল যদি না থাকতো। মঙ্গল হচ্ছে ভূসম্পত্তির মেন গ্রহ। যারা রিয়েল এস্টেটে ব্যবসা করে, যে কোনো বাড়ি গাড়ি মানে বাড়ি কিনবে, বিশেষ করে বিল্ডিং তৈরি করবে, যারা প্রমোটার হয় তাদের জন্য মঙ্গল খুব ভালো চাই। তো এটা হচ্ছে মেন। ঠিকই। তবে দেখুন, তো এবারে আমরা চলে আসবো আবার পরের বন্ধু এসে গিয়েছেন আমাদের সঙ্গে, দেখে নেব কে রয়েছেন। আমরা কিন্তু আজকে অন্যরকম ভাবে অনুষ্ঠানকে পরিচালনা করার চেষ্টা করছি। হ্যাঁ, বলুন কে বলছেন? হ্যাঁ, আমি মৌমিকা সরকার বলছি। আমি বমি থেকে নমস্কারে আনতে চাই। প্রণাম। সমাগী ওলদি দেখি প্রত্যেক দিনই মোটামুটি ফলো করা হয়। ভালো লাগে তো আমাদের অনুষ্ঠান? লাগে। আচ্ছা আপনি আমার মায়ের সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, আপনি বলুন আপনার ডেট অফ বার্থটা বলবেন, মায়ের ডেট অফ বার্থ বলবেন। মানে আমার মায়ের ডেট অফ বার্থ হচ্ছে 1968, তাই তো? 6/7/1968। আচ্ছা, সময়টা বলবেন। 8:20 সকাল না রাত? 8টা 2 বললাম। 8:02। আচ্ছা, ঠিক আছে, 8:02 কখন বললেন? সকাল। আচ্ছা, ঠিক আছে। আর বার্থ প্লেস? হাওড়া। আচ্ছা, প্রশ্নটা কি রয়েছে, মার সম্পর্কে কি জানবেন? আমার মায়েরা খেলে খুবই স্বাস্থ্যজনিত সমস্যা হয়। আচ্ছা কোমরে পায়ে যন্ত্রণা, একদমই হাঁটতে পারেন না। আচ্ছা, কিন্তু শরীর খারাপ সবসময় লেগেই থাকে। ওনার কি কোনো ধরনের আর্থারাইটিস বা কিছু রয়েছে? মানে কোনোদিনই উনি ভালো থাকেন। আচ্ছা, ওনার কি কোনো আর্থারাইটিসের সমস্যা রয়েছে বা অন্য কোনো বাতের সমস্যা? হ্যাঁ, পাটের সমস্যাগুলো কোমর থেকে কানের দিকে খুবই যন্ত্রণা হয়। আচ্ছা, শুনুন দাদা কি বলছেন এবার। স্কিনে একটু হরোস্কোপটা আপনি দেখানোর স্ক্রিনটা চেষ্টা একটু করছেন। দেখুন, আমরা একটু বুঝিয়ে বলছি, আপনি একটু ভয়েসটা একটু শুনুন আমার। আপনার মায়ের মেষ সিংহ লগ্ন তুলা রাশি। সিংহ লগ্ন তুলা রাশি, এবং আপনার মায়ের মধ্যে যেটা আমি দেখতে পাচ্ছি শনি, ঠিক আছে? মেন সমস্যা হচ্ছে শনি, যেটা আপনি বলেছেন। শনি মানে আমাদের পুরো পা, নার্ভ এবং মাসেলসকে ইন্ডিকেট করে। তো আপনার মায়ের শনি এতটাই খারাপ, ঠিক আছে? 3টে চার্টে পুরোপুরি খারাপ আছে। মেন চার্ট D9 এবং D3, মেন যে 4টে চার্ট আমি বলি সবসময়, 3টে চার্টে পুরোপুরি লো ঘরে আছে। এটা হচ্ছে একটা মেন কারণ। প্লাস সেকেন্ড চার্টে শনি আবার তার স্ট্রং শত্রুর তুঙ্গ রবির সাথে আছে। শনির আর কিছু নেই, আর এই জন্য কিন্তু পায়ের খুব বড় সমস্যা আসবে, হাঁটতে চলতে সমস্যা হবে, এবং কোথাও গেলে সেই রিক্সা করেই যেতে হবে। এরকম কি হয়? হ্যাঁ, মানে একদমই কোথাও গেলে বাড়ি ছাড়া পায়ের সমস্যা আসবে, দিন দিন এটা বাড়বে। আপনি শুনুন, শনি যেহেতু মানে কি বলবো, একটা আয়ুর গ্রহ, কিন্তু আমাদের মেন আয়ু মানে বেশি দেয়। শনি লো থাকলে কিন্তু আয়ুটা অনেক মানে যা ছিল নর্মাল আয়ু তার চেয়ে কিছুটা আয়ু কিন্তু হরণ করে। তা সেক্ষেত্রে আমি বলবো আপনি একটু কুণ্ডলিটা একটু দেখিয়ে নিন, একটু ভালো কোনো জ্যোতিষীর কাছ থেকে শনির একটু প্রতিকার করিয়ে নিন, ঠিক আছে? আপনার মায়ের মধ্যে সবচেয়ে ভালো যোগ দেখছি, খুব বড় আধ্যাত্মিক যোগ আছে। আপনার মা পুজো, আধ্যাত্মিকতা সবচেয়ে বেশি একটু পছন্দ করে, ওইটাকেই বেশি প্রায়োরিটি দেয়। কারণ এই যে 4টে গ্রহ মেন সাকসেস করে আছে উত্তম। তুলাদের জন্য শুক্র বুধ যোগটা হয়েছে, আর সিংহদের জন্য রবি আর মঙ্গল। এই যে 4টে গ্রহ একদম মেন সাকসেস করে আছে লগ্ন থেকে এবং চন্দ্র থেকে ধর্মস্থানে। এটা মারাত্মক ধার্মিক যোগ। এটা কিন্তু আপনার মায়ের মধ্যে, আপনার মা কি মানে একটু আধ্যাত্মিক বইটই পড়তে কিছু করে এরকম মানে পড়তে? আমাদের বাড়িতে সমস্ত রকম পুজোই হয়, উনি মানে মোটামুটি সব পুজোই করে। হ্যাঁ, তা ওইটা ওনার মানে পুজোর দিকে একটা বেশি মন থাকবে, পুজো আধ্যাত্মিক বইয়ের দিকে।
আপনি একটু কোনো ভালো কোনো জ্যোতিষীকে একটু দেখিয়ে নিন, বুঝেছে? আর যদি এখানে দেখাতে চান একটা বুকিং করিয়ে নিন। অবশ্যই তাই। আপনাদেরকে আমি অ্যাড্রেস, ফোন নাম্বার সম্পূর্ণভাবে বলে দিচ্ছি, আপনারা সেটা নোট ডাউন করবেন, ঠিক আছে? ভালো থাকুন। এবং সকলের জন্য জানিয়ে রাখি, যারা অনলাইন বা অফলাইন কনসালটেন্সির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু এই বিষয়টি একেবারে অন্যরকম ভাবে ট্রান্সপারেন্সি নিয়ে আসছে। সেটি হচ্ছে বুকিং নাম্বার হচ্ছে 033690289116। আরেকবার বলে দিচ্ছি, মন দিয়ে শুনুন, 033690289116। এছাড়া অ্যাড্রেস হচ্ছে ভাগগুলো 51/A যতীন্দ্রমোহন অ্যাভিনিউ, শোভাবাজার মেট্রো ক্রসিং, কলকাতা 5। আর যারা যারা মনে করছেন জ্যোতিষবিদ্যা আয়ত্ত করতে চাইছেন, শিখতে চাইছেন, শিক্ষাগুরুর প্রয়োজনীয়তা রয়েছে, তারা হোয়াটসঅ্যাপ করুন আমাদেরকে 7980928480, 7980928480। এছাড়া পাশাপাশি যারা আপনারা চিঠি লিখতে পছন্দ করেন বা আপনারা নানান রকম ভাবে বিপত্তির মুখে রয়েছেন, সে সম্পূর্ণভাবে সেগুলো কাটিয়ে ফেলতে হবে, তাদের জন্য মেল আইডি রয়েছে orupshastri.joyguru@gmail.com। আচ্ছা, এবারে আমরা এতক্ষণ ধরে তো আলোচনা করছিলাম এই মেষ রাশির প্রবেশ নিয়ে, কিন্তু তারপরে আমরা শেষমেশে একটা ছোট্ট করে একটা প্রশ্নের উত্তর নিয়ে নেওয়ার চেষ্টা করছি। সেটি হচ্ছে, তারও প্রামাণিক লিখেছেন কলকাতা থেকে, গুরুজি আমার প্রণাম নেবেন। আপনি বলেন সবকিছু পূর্ব নির্ধারিত জন্মকুণ্ডলিতে যেটা লেখা আছে সেটাই আমাদের জীবনে হয়, কিন্তু আমি যদি কর্ম না করে চুপচাপ বসে থাকি তাহলে কি করে চলবে? প্রথম কথা হচ্ছে যে আমরা যে বলি যে এটা একটা কমন প্রশ্ন, এটা একটা বেসিক প্রশ্ন। তা কর্ম না করে আমরা একটু বসে থাকতে পারবো না, এটা গীতাতে ভগবান বলেছে। কেননা আমাদের মধ্যে থাকার রজোয়ার তমগুণ, আমরা মুখে বলতে খুব ভালো লাগে, চুপ করে বসে থাকতে কে পারে? বিষ্ণু অনন্ত শয্যায় শায়িত আছে, 18টা যোগ, গীতা 18টা যোগ সবসময় চিন্তা করছে, ধ্যানে আছে, লীন হয়ে। তার জন্য সাক্ষাৎ প্রকৃতি দেবী ওই গীতার 18টা যোগে লীন আছে বলে, ধ্যানে আছে বলে, তার জন্য লক্ষ্মী দেবী সর্বক্ষণ পদসেবা করছে, তার মায়া তার পদসেবা করছে। যেমন সিদ্ধ মহাপুরুষরা কেন চাকরি ব্যবসা করে না, এই চিন্তাটা যদি মাথায় আসে তাহলেই কিন্তু পুরোপুরি আমরা কামটা বুঝতে পারি। তা এর জন্য সাধনা দরকার, এর জন্যই তো সাধুরা বা আমরা এত তপস্যা করছি, স্থির হয়ে বসে যেতে পারি। যে যোগক্ষেম ভাবমাও, এই শ্লোক নিয়ে এক্সপেরিমেন্ট করা, যেটা কোনো বিষয়ের পক্ষে করা খুব কঠিন। এটা পরীক্ষাগারে কেমিস্ট্রির মতো বা ফিজিক্সের মতো কোনো এটার সাথে এটা মিশিয়ে এইটা হয়, এই কম্পাউন্ড হয়, এটা অত সহজ কিন্তু নয়, এটা অনেক কঠিন। সেই আধ্যাত্মিক যোগ নিয়ে জন্মাতে হবে, অনেক জন্মের পুণ্য ফলে তখন কিন্তু আমাদের এই আমরা যে গীতার শ্লোক পড়বো এবং সেটাকে নিয়ে এক্সপেরিমেন্ট করবো, সেইটা আসবে। তারপরে আমরা বুঝতে পারবো যে আমরা যেটা ভাবছি যে কর্তৃত্বের জন্য এই কর্মটা আমি করি, সেই কর্ম কিন্তু আমি করি না, কর্মটা করা আছে। কর্তৃত্ব ইমান দূর করার জন্যই এই আমাদের যত তপস্যা। তা কর্তৃত্ব ইমানে একমাত্র গুরু পারে কর্তৃত্ব ইমান এত বড় বোঝা নিতে। তা সুতরাং আমাদের কিন্তু সাধনা করতে হবে। সাধনা না করলে, আমি বললেই যে আপনি সেটা মেনে নেবেন যে আপনি কর্তা নয়, আপনার হাতে কিছু নেই, আপনার মন যেহেতু বলছে আমি কর্তা, তার জন্য আপনাকে আগে কর্তৃত্ব ইমান ত্যাগ করতে হবে, তবেই আমার কথার মানে আপনি বুঝতে পারবেন। সাধনা ছাড়া কোনো কিছু সম্ভব নয়, এটা কোনো মুখস্থ বিদ্যা নয়। অবশ্যই তাই। এবং পাশাপাশি আপনাদেরকে একটু জানিয়ে রাখি, সেটি হচ্ছে ন্যূনতম বাৎসরিক বিনিময় পার্সোনাল লাইফ কোচের যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আপনারা অনুষ্ঠানের শেষে গিয়ে যোগাযোগ করুন। আপনাদের জীবনে নানান ধরনের সমস্যা রয়েছে, সাংসারিক, পারিবারিক বা বিবাহিত জীবনের সমস্যা, বা লেখাপড়ার সূত্রে আপনি দেখছেন যে আপনার ছেলে বা মেয়ে অমনোযোগ হয়ে রয়েছে, বা আপনার চাকরি ব্যবসাতে নানান ধরনের সমস্যা দেখা যাচ্ছে, সম্পূর্ণভাবে আপনি কিন্তু আপনার মতন করে নির্বিকার ভাবে চলে আসতে পারছেন। যারা মনে করছেন অনলাইন দেখাবেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে, যারা মনে করছেন অফলাইন বা দেখাবেন তাদের জন্য সুব্যবস্থা রয়েছে। প্রত্যেকটি মানুষের জন্যই কিন্তু আমরা ভাবনা চিন্তা করে কিন্তু চলে আসার চেষ্টা করি, এবং এই বাৎসরিক যেই ন্যূনতম খরচের মাধ্যম দিয়ে আপনি পার্সোনাল লাইফ কোচ দেখে নিচ্ছেন, যিনি সর্বক্ষণ আপনাদের সঙ্গে থাকবেন এবং নানান রকম প্রকার আকারের মাধ্যম দিয়ে যেখানে আপনারা বিধ্বস্ত হয়ে থাকছেন সেখান থেকেই কিন্তু রিলিফ দেওয়ার চেষ্টা করবেন। তার যে একটা রেকটিফিকেশন করে দেওয়ার যে একটা ক্ষমতা বা দক্ষতা রয়েছে, সেটি বোধহয় সম্পূর্ণভাবে আপনারা এনকারেজ করতে পারেন যখন আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখে থাকেন। আমাদের অনুষ্ঠান নিরিখে কিন্তু আজকের মতো অনুষ্ঠানে আমাদেরকে বই নিয়ে যেতে হচ্ছে সেইভাবেই যেভাবে আপনি চেয়েছিলেন। এবং শুধু তাই নয়, আমরা জানি যে দর্শক বন্ধুরা প্রত্যেকেই আনন্দ সহকারে এই অনুষ্ঠান দেখে একটা অন্যরকম আত্মতৃপ্তি বোধ পায় এবং উপকৃত আমরা হয়ে থাকি। আজকে শেষ করলাম দাদা আমাদের এই অনুষ্ঠান, এবং আমরা আগাম সময় আবার ফিরে আসবো। ছিলাম আমি অমৃতা, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টি।